গণিত সংক্রান্ত বিষয় তোমাকে প্রথমে বলে দিয়েছি। বেশ। দ্বিতীয়ত, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন বেশ। সেখানে একটা ভালো তাদের প্রতিষ্ঠা পাওয়ার যোগ আছে। যারা গুপ্ত বিদ্যা নিয়ে কাজ করছেন, বিভিন্ন রকম আধ্যাত্মিক চর্চা নিয়ে, হুম। তাদের ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠা যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে। বেশ। আরও বলি, বৈদেশিক বাণিজ্য, রাহু এমন, তিনি হঠাৎ করে কিছু না, সেই টাকাটা যেন কিঞ্চিত হলেও তার মধ্যে বৃদ্ধি ঘটিয়ে দিল। বৃদ্ধি ঘটালো বা ফেরত আসার আচ্ছা, সম্ভাবনা তৈরি করে দিল। মানে অনেকে ঋণ টিন লোকে চেয়েছিল, তাকে দিয়েছে, হ্যাঁ, ফেরত পাচ্ছিল না, সেই হ্যাঁ। জায়গাটাও পাওয়ার পাওয়ার দেখা জায়গাটা যাচ্ছে। তৈরি হয়ে যাবে। হয়তো তিনি আশা ছেড়েই দিয়েছিলেন। আমি একটু ব্যাকরণ বলি ভাই এই কারণটায়, নাহলে না, বুঝতে না, পারবেন না। অবশ্যই, চার অবশ্যই। চার পাঁচটে গ্রহ বসে গেছে তো। অবশ্যই, অবশ্যই। বুধ ষষ্ঠপতি, একদম তাই। রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদির ব্যাপার আছে। হুম। আবার দেখো, বুধ তৃতীয়পতি, তৃতীয় পতি। যোগাযোগ, ভ্রাতা, পরাক্রমতা। আমাদের জায়গা বলছে, জ্যোতিষ বলছে, তৃতীয় ষষ্ঠের অধিপতি যখন দ্বাদশে চলে যায়, বিপরীত রাজযোগ তৈরি করে। আজকের মূল ভিডিও শুরু করার আগে আপনাকে আপনার রোজগারের একটা উৎস জানাই। আপনি চাইলে এই রুদ্রাক্ষের মালা এবং 1 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ নিয়ে আপনার নিজের এলাকায় আপনি বিজনেস করতে পারেন। যাদের অলরেডি দোকান আছে, যে কোনো ধরনের দোকান আছে, আপনারা সেখানে রাখতে পারেন। এটা আমি আপনাকে দেখানোর জন্য এখন নিয়ে এলাম আর কি। নইলে আপনি যখন পাবেন এটা ক্লিনিং করে, ল্যাব টেস্ট করে, সার্টিফিকেট সহ প্যাকেজ করে, সুন্দর প্যাকেট করে আপনার কাছে আমি পাঠাবো। কেমন? কিভাবে বিজনেস করবেন, একেবারে যারা নতুন তারা ভাবছেন, গাইড দিয়ে দেবো আপনাকে। নাম্বার আছে, যোগাযোগ করুন, কথা হবে। নমস্কার, নর্মদে হার। শুভকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড আমরা শুরু করছি। আচ্ছা, প্রথমেই একজনকে কৃতজ্ঞতা জানাবো। এই যে আমরা দুজন যে পোশাক পরে আছি, এটা একজন পাঠিয়েছেন। তিনি বাংলাদেশ থেকে পাঠিয়েছেন। আমাদের একজন ক্লায়েন্ট বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, শুভাকাঙ্ক্ষী বলতে পারি। তার জীবনে কোথাও থেকে আমাদের কিছু ভূমিকা আমরা রাখতে পেরেছি মা নর্মদা এবং ভোলে বাবার কৃপায়, এবং তিনি আমাদেরকে এটা পাঠিয়েছেন। ঈদের পোশাক হিসেবে এটা পাঠিয়েছেন। যাই হোক, আজকের এই যে আলোচনায় আমি একদম সরাসরি, দেখো যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি দেশ এবং দশের, যুদ্ধ দাঙ্গার একটা পরিস্থিতি, হ্যাঁ, এবং একটা ন্যাচারালভাবে তুমি যদি দেখো, মানে তুমি রাশি লগ্ন নিরিখের বাইরে গিয়ে আমি দেখছি, ধরো গরম থেকে যখন ঠান্ডার দিকে যায় পরিবেশ, আবহাওয়ার কথা বলছি, সেক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু মানুষ যখন গরম থেকে ঠান্ডার দিকে যাচ্ছে, তাদের একেবারে ওই যে পরিবেশ চেঞ্জ হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, শুরুতেই তাদের ঠান্ডা লেগে যায়, একটু হাঁচি, কাশি, জ্বর ইত্যাদি ইত্যাদি বেশ কিছু মানুষের তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে তাহলে তার ইমিউনিটি যে পাওয়ার, মানে নিজের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা বা মানিয়ে নেওয়ার ক্ষমতা তাহলে কম। এবং এই মুহূর্তে যদি দেখি, এখন তো ঠান্ডার দিকে যাচ্ছে না পরিবেশ, না, গরমের দিকে যাচ্ছে, গরমের দিকে আসছে। তো এই যে গরমের দিকে আসছে, মানুষের মাথার ভেতর কিন্তু একটা চিড়চিড়ানি ভাব আসছে। সামান্য সামান্য ছোট ছোট ব্যাপারে ঠোকাঠুকি লেগে যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে গ্রহগত যে জায়গা, সেই জায়গাটাও তুমি সেটা খুঁজে দেবে আমাকে, ওনাদের কাছেও রাখবে। কিন্তু ঘটনা হচ্ছে যে জীবন সংঘর্ষপূর্ণ। আমাদের ভারতবর্ষের জায়গা থেকে যদি আমরা দেখি, ভারতবর্ষ মকর রাশির দেশ। আমরা যেহেতু এই দেশকালের মধ্যে বড় হচ্ছি, এই দেশকালের মধ্যে আমাদের রুটি রুজি, এই দেশকালের মধ্যে আমাদের অর্থনৈতিকভাবে আমরা কতটা স্বাবলম্বী হতে পারছি। ভাই, বাজারে পটলের দামটা কত, পেঁপের দামটা কত, ব্যাংকে কত টাকা আছে আমার, আমি ব্যাংকে রাখবো নাকি ব্যাংক থেকে তুলে নেব, অর্থনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে দেশ দশের, একটা ব্যক্তি জীবনকেও কিন্তু ছুঁয়ে যায়। আবার ঘুরে ফিরে সেই সংঘর্ষপূর্ণ জীবন। যত সময় শ্বাস আছে তত সময় সংঘর্ষ আছে। তবে এই সংঘর্ষের মধ্যে ভালোটা আমাদেরকে বাছাই করতে হবে। অবশ্যই। আজকের এপিসোডে আমার সেটাই লক্ষ্য থাকবে। মেষ লগ্ন এবং মেষ রাশির মানুষেরা, তারা আমার চোখে যতটুকু দেখেছি, ওনাদের জন্মছক যতটুকু আমাদের অফিসে ফাইল করা আছে, আপনারা তো পিডিএফ পান যারা বিচার করেন, এনাদের জীবন সংঘর্ষপূর্ণ এবং এনারা পরিবারের জন্য সংঘর্ষ করেন।
কিন্তু আমি প্রথম প্রশ্ন যে ওনার মন এবং ওনার শারীরিক যে অবস্থান, ওনার নিজের কাছে নিজে কতটা উনি আছেন, কতখানি সুস্থতা, কতখানি মানসিক শান্তি ওনার মধ্যে এই এপ্রিল মাসে 2026 সালে থাকছে? হ্যাঁ, দেখো গ্রহগণের অবস্থান যেটুকু বলছে সে থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার যে মানসিকতা অপরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য বাহ, উনি জুড়ে থাকবেন বিভিন্ন কর্মে। বেশ। এটা একদম প্রবলভাবে। তারপর দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে একটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা প্রয়াস গ্রহণ করবেন, সেটাও আবার একটু দূরবর্তী স্থল বা দূরবর্তী জায়গায়, এই মানসিকতাও তৈরি হবে ওনার মধ্যে। আচ্ছা, আচ্ছা, শরীর এক প্রকার মধ্যম প্রকৃতির দেখতে পাচ্ছি, খারাপ নয়। তবে তোমাকে প্রথমেও বলেছিলাম ভাই, এই ধরনের লোকেরা সাধারণত নিজেই নিজের ধ্বংসের কারণ হন। মানে মেষ লগ্নে জাতক জাতিকা। আচ্ছা, কি দেখো লগ্ন যদি মেষ হয়, মঙ্গল অধিপতি, তো দেখো অষ্টমের অধিপতিকে, আচ্ছা, অষ্টমের মঙ্গল। অধিপতি মঙ্গল। মানে নিজের কর্ম, নিজের সাহসিকতা, নিজের যে এই মানসিকতাও বলছি, এমনভাবে একটু কি প্রকাশ করতে চেষ্টা করেন। আমি একটা কথায়, কোনো কাজে ঝাঁপিয়ে পড়া ওনাদের, সামাজিক হতে পারে, ব্যক্তিকেন্দ্রিক হতে পারে, সেখানে একটা রিস্ক নিয়ে নেওয়া, এরা কিন্তু রিস্কটা গ্রহণ করেন। সব রিস্কে যে তিনি বেরিয়ে যাবেন সুন্দরভাবে তাও তো নয়, কিছু কিছু রিস্ক তো বিপদ তৈরি করতে পারে না। সেই জন্য এই সময়কালটায় একটু সচেতনতার সাথে তাকে অতিক্রম করতে হবে। বেশ, বাস। এছাড়া আর দেখছি হ্যাঁ, 15 তারিখের পর ওনাদের একটা মানসিক এবং দৈহিক যে শক্তি, বল, বিক্রম, তার যে তেজ, দীপ্তি, ছটা, প্রভা, এগুলো কিন্তু বহু বহু গুণ বৃদ্ধি পাবে আমি দেখতে পাচ্ছি। মানে এপ্রিলের 15 তারিখের পরে। ক্যা বাত হ্যায়। আচ্ছা, তুমি আরেকটা জায়গায় বলো, এই যে বাইরে কাজ করতে যাওয়ার কথা বলছো, তার মানে সেখানে উনি সফল হচ্ছেন তাহলে কাজ করতে গেলে? বাড়ি থেকে দূরবর্তী জায়গায় উনি ওনার কর্মক্ষেত্র বা ব্যবসা, এই জায়গাগুলো যখন উনি তৈরি করছেন, সেই ক্ষেত্রে উনি সফল হচ্ছেন। হ্যাঁ, বাইরে গেলে, বাইরে যাবেন, ও বেশ কিছুটা বাইরে যাবে, বাইরে মন টানছে যাওয়ার জন্য, বা কিছু কিছু কর্ম এমন করছেন এই রাশির মানুষ, তাদের যাতায়াত করতে হয়, হয়তো এবারে যাতায়াতের গতিটা বাড়বে। আচ্ছা, যাতায়াতের গতি বাড়ার ক্ষেত্রে একটা খুব মানে পার্টিকুলার একটা প্রশ্নই আসবে যে যোগাযোগ ঠিক কোন ধরনের ওনাদের জীবনে আসছে বা ওনাদের করা উচিত, সেক্ষেত্রে ওনাদের মানে কম পরিশ্রমে ভালো যোগাযোগ বা ভালো কাজের জায়গায় ওনারা চান্স পেয়ে যাবেন, মানে কম পরিশ্রমে সফলতা আসবে। হ্যাঁ, কম পরিশ্রমের সফলতা আসবে বুদ্ধিবৃত্তির কাছে, ওকে, বাক্যবৃত্তির কাজ, এইগুলো থেকে কিন্তু লেখনির কাজ, যারা লেখাটিকার কাজ করেন, মুখের কথার দ্বারা যেসব কাজগুলো হয়। আচ্ছা, বুঝতে পেরেছো কি কি বলতে চাই? সেক্ষেত্রে শিল্পকলার ক্ষেত্রে যদি দেখি যে বাচিক শিল্পী বা একজন অ্যাঙ্কার, সেক্ষেত্রেও হতে পারে, একজন অভিনেতাও হতে পারে, আবার একই সাথে আইনজীবী যারা আছেন তাদেরও বুদ্ধি এবং বাক্য সেক্ষেত্রে একটা খুব কৌশল, সেই জাতীয়, এই জাতীয় ব্যক্তিগণের একটা আমি খুব ভালো দ্রুত উন্নতি দেখতে পাচ্ছি হঠাৎ করে, মানে তিনি হয়তো প্রত্যাশা করেননি। আচ্ছা, সেটা কোন কোন দিক থেকে আসবে? তাহলে উনি সেদিকে সচেতন থাকবেন, বা সেদিকে যদি কিছু ব্লকেজ থাকে উনি যত্ন নেবেন। কোন দিক বলতে ব্যাপারটা বুঝলাম না। এই ধরনের মানুষ তারা হঠাৎ করে উন্নতি পাবেন। কারণটা যদি ব্যাকরণ চাও ব্যাকরণ বলবো, কিন্তু দেখছি এদের উন্নতি যোগ এই সময় আছে, এবং যতটা সময় লাগে তার তুলনায় অনেক কম সময়ে অনেক বেশি উপার্জন করতে পারবেন। উপার্জন, আচ্ছা, তার মানে উপার্জন ক্ষেত্র থেকে, উপার্জন ক্ষেত্র থেকে মানে একটা ভালো লাভ আসার জায়গা দেখতে পাচ্ছি। যারা ধরুন সেবামূলক কাজ, চিকিৎসার কাজ, এই জায়গায়ও যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও প্রত্যাশার তুলনায় বা প্রত্যাশা অনুযায়ী পাচ্ছেন, কিন্তু সেটা যেন একটু ত্বরান্বিত হবে। আচ্ছা, তুমি সেবামূলক কাজ যখন বললে, তাহলে এটা খুব একটা স্পেসিফিক প্রশ্ন আমি তোমার কাছে রাখি। নার্সিংয়ের ক্ষেত্রে, মানে নার্সিং চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রে চাকরি বাকরি পাওয়ার জায়গাটা, বা শিক্ষক, তিনিও কিন্তু সেবা করছেন, তাই না?
তো সেই জায়গাগুলোতে মানে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, ঠিক কি জায়গাটা আছে, কি প্রমিস করছে, মানে গ্রহ আপনাকে কি প্রমিস করছে দেবে বলে? আচ্ছা, ঘটনাটা হচ্ছে যদি বাড়ি থেকে তিনি দূরে যোগাযোগ করেন এই মাসে, এপ্রিল মাসে, তাইলে কিন্তু কর্মপ্রাপ্তিটা ঘটবে দ্রুত। হ্যাঁ, সেটা প্রাইভেট ক্ষেত্রে হলো, হ্যাঁ। কিন্তু সরকারিভাবে কোনো কিছু সরকারি সুযোগ আসবে? ক্ষেত্রেও দেখবে কিছু কাছে কিছু দূরে হয়। হুম। অ্যাপ্লাই তুমি না, করো। সেটা ওনার হাতে থাকে না আর? না না, অ্যাপ্লাই আমি করতে পারি ভাই, কিছু কিছু সেক্টর আছে যেটা হয়তো দূরে চেয়েছে, হুম। মানে আমি যে একদম বাড়ির কাছে কাছে বলছি না, একটু দূরে কোনো একটা বিষয়, সরকারি ক্ষেত্র হতে পারে, কিন্তু সেই জায়গায় অনেকটা ভালো ফল পাবেন। সবচেয়ে ভালো সরকারি ক্ষেত্রে আবার কাছে হবে 15 তারিখের পর। আচ্ছা, পঞ্চমে কেতু বসে আছে, তো এই কেতু সম্পর্কে, পঞ্চমে যে বসে থাকা এবং কেতু ত্যাগ, কেতু সফলতা দিতে চায় না, সফলতায় বাধা দেয়, ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো কিন্তু কেতু সম্পর্কে ওনারাও তো এপিসোড দেখছেন বা কম বেশি জ্যোতিষ বিষয় নিয়ে চর্চা করছেন অনেকে। তো এই যে বর্তমান সময়ে যে পঞ্চমে বসে থাকা কেতু, তিনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করছেন। আমি সেই নিরিখে মেষ লগ্নের, মেষ রাশি জাতক জাতিকা, প্রেম এবং সন্তান এবং সফলতার জায়গা একটু বিস্তারিত তুমি আচ্ছা, রাখো। একটা কথা বলি, এই জায়গাটা একটু বুঝে নিতে হবে ভাই। হ্যাঁ, কেতু please। কি চাইছেন? কেতু কি চাইছে? কেতু যেটাকে ফেভারেট মনে করেন, তার প্রিয়, সেই ক্ষেত্রে কিন্তু তার প্রতিষ্ঠাটা আটকাবেন না। মজাটা এইখানে, হুম। তিনি যেটা পছন্দ করেন না সেই জায়গাটাকে আটকাবেন। বোঝাতে পেরেছি তোমাকে? হ্যাঁ, আমরা বুঝেছি, আরেকটু ডিটেলসে হ্যাঁ, একদম বলছি। চলে যাই। হ্যাঁ। কেতু কিন্তু প্রেম পছন্দ করেন না, মানে যেটা দৈহিক প্রেম। আচ্ছা, মানুষ মানুষকে প্রেম প্রেম করছে। করছে বলতে, একদম প্রেম বলতে তো অনেক রকম প্রেম হয়, ভাতৃপ্রেম, পিতৃপ্রেম না, প্রেমিক প্রেমিকা, এই যে প্রেমটা, যারা বিয়ে করবে টরবে, এই প্রেম, সেই প্রেমটাকে কেতু খুব একটা প্রতিষ্ঠা দেবেন না এই সময়কালে। আচ্ছা। গেল। কিন্তু আপনি যদি গণিতবিদ হন, হুম। তাইলে কিন্তু প্রতিষ্ঠা পাওয়ার যোগ। হুম। আপনি যদি কোনো গুপ্ত কর্ম করেন, হুম। তাইলে প্রতিষ্ঠা দিয়ে দেবেন। মানে গুপ্তকর্ম দাদা, আবার এখানে কিন্তু একটা জায়গা আছে যে ধরো তোমার বিরুদ্ধে আমি কিছু গুপ্তকর্ম করছি, হ্যাঁ। মানে তোমার খারাপ করার জন্য, তো সেক্ষেত্রে কেতু মানে সাকসেস দিয়ে দেবে। ঘটনাটা হচ্ছে, প্রতিষ্ঠা পাওয়া মানে অপরের ক্ষতি নয়, শিক্ষা গ্রহণ করছো। প্রতিষ্ঠা তো একটা আলাদা জিনিস, আর অ্যাপ্লাই একটা আলাদা জিনিস। কথাটা বুঝলে? তুমি যদি শিক্ষা গ্রহণ করছো, কারণ এটা উচ্চ শিক্ষার জায়গা, তুমি যখন মানে উন্নত স্তরে শিক্ষা গ্রহণ করছো কোনো গুপ্ত বিদ্যা নিয়ে, কেতু কিন্তু সেটাকে প্রতিষ্ঠা দেবে যে হ্যাঁ তুমি শেখো, আরো ভালো জায়গায় পৌঁছাও। আচ্ছা, মানে কেতু ডেভেলপমেন্টের জন্য বলছে। হ্যাঁ, মানে কোন কোন বিষয় আমরা বুঝে নিতে হবে। কেতুর যেটা প্রিয় জায়গা, সেটার ক্ষেত্রে প্রতিষ্ঠা দেবে। আবার দেখো, প্রেমের ক্ষেত্রে দিচ্ছে না, আর অন্যান্য প্রতিষ্ঠা যেটা তার প্রিয় নয়, তার অপ্রিয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা সিনেমার হিরো, আমি একটা প্রতিষ্ঠা পেতে চাইছি, কেতু কিন্তু এই জায়গাটাকে পছন্দ করছেন না। আবার তার মধ্যে আবার কিছু সেক্টরে কেতুর পছন্দ আছে। সেটা কি কি সেক্টরে? যেরকম মনে করো একটা গান, গান যিনি গাইছেন না, তিনি যতটা না প্রতিষ্ঠা পাবেন, যিনি সুরকার, তাল লয় নিয়ে কাজ করেন, তার প্রতিষ্ঠা যোগ আছে, কারণ এটাকে কেউ দেখতে পায় না। ঠিক ঠিক, বোঝা গেল জিনিসটা? গানটাকে লোকে শুনতে পায়, দেখতে পায়। হ্যাঁ, এইটা। আচ্ছা, একদম ছোট করে যদি তুমি 4-5টা প্রফেশনের কথা বলে দাও আপাতত, হ্যাঁ, যে ক্ষেত্রে ওনাদের এক কাছে একদম সহজভাবে পৌঁছে যাবে যে ঠিক আছে, মানে কোন কোন প্রফেশনের লোকজন তাদের পঞ্চমে জন্মছকেও পঞ্চমে কেতু আছে, তো সেক্ষেত্রে একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ফলাফল মিলে যাবে। খুব অল্প পাওয়া যায়, তথাপি বলছি গণিত সংক্রান্ত বিষয় তোমাকে প্রথমে বলে দিয়েছি। দ্বিতীয়ত, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন, বেশ, সেখানে একটা ভালো তাদের প্রতিষ্ঠা পাওয়ার যোগ আছে। যারা গুপ্ত বিদ্যা নিয়ে কাজ করছেন, বিভিন্ন রকম আধ্যাত্মিক চর্চা নিয়ে, তাদের ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠা যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে। বেশ। আরও বলি, বৈদেশিক বাণিজ্য যারা করছেন, তাদেরও একটা প্রতিষ্ঠা যোগ কেতু দেবেন তাকে। আচ্ছা, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। হ্যাঁ, এইগুলো আপাতত, এছাড়া আরো ঘাঁটলে অনেক কিছুই পাওয়া যাবে। বেশ, ধীরে ধীরে আমরা একটু সামনের দিকে এগোই। বৃহস্পতি তৃতীয় বসে আছে। হ্যাঁ,
তো বৃহস্পতির যোগাযোগের জায়গা থেকেও আমরা কথা বলেছি, কিন্তু শুক্র ওনার লগ্ন থেকে দ্বিতীয়ের দিকে সেও আবার কিন্তু আসবে, তার পট পরিবর্তন একটা হবে। তো মেষ লগ্ন বা মেষ রাশি সাপেক্ষে শুক্র এনাদের জন্য কতখানি শুভ, মানে মঙ্গল আর শুক্রের মধ্যে সম্পর্কটা কি, এবং এই এপ্রিলে শুক্র কি দিতে চলেছে, শুক্র গ্রহ সেটা। প্রথমত শুক্র কিন্তু মেষ রাশির পক্ষে হিতকর নন, পরিষ্কার। দ্বিতীয় এবং সপ্তম পতি তো দ্বিতীয় পতি হয়ে হিতকর নয় না, প্রকৃত মারক জায়গা জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম স্থলের যিনি অধিপতি হন। আচ্ছা আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে যখন গোচরে খেলছেন তখন তার তো একটা মনোভাব পরিবর্তন হচ্ছে। দেখো 20 তারিখ পর্যন্ত ওনাদের একটা সঞ্চয় এবং ব্যবসা, এই দুটো মনোভাব তৈরি হবে। মানে একটু ব্যবসার দিকে মন যাচ্ছে, হ্যাঁ, সঞ্চয় করতে হবে, হ্যাঁ, বা সঞ্চয় আরো বৃদ্ধি করি, হ্যাঁ, এটা মনে হবে। বেশ। আচ্ছা, কিংবা উনার স্ত্রী বা উনার স্বামী, হ্যাঁ, উনাকে একটা পরামর্শ দান করবেন যে তুমি একটা ব্যবসা করো, সঞ্চয়ের দিকে মনোযোগী হও, উনার পার্টনার। এবারে 20 তারিখের পর হ্যাঁ এই সঞ্চয়টা শুরু হবে। বাহ, এটা একটা মনোভাব তৈরি করলো 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পর দেখবে সঞ্চয়ের দিকে যাবে। হয়তো এখন আলোচনাটা চলছে যে একটা কিছু করলে হলো মান্থলি আমরা যদি 200 টাকা করে রাখি কি 2000, যার যেরকম উপার্জন রাখি ভালো হবে। তার স্ত্রী বললো যে আমি একটা সেই লক্ষ্মী ভাণ্ডার যে আমরা পাই মাটির, কিনে আনছি, তুমি ওইখানে রাখো, আমি মাসের শেষে সেটা ব্যাংকে রাখবো। না আমি ওই দিকটাও যাব তোমাকে। তুমি এই জায়গাটায় ছোট্ট ছোট্ট করে প্রশ্ন করতে করতে যাই। দেখো দেশ এবং দশের যে অবস্থার কথা বলছি, যুদ্ধ দাঙ্গা একটা লাগার পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেই জায়গা থেকে মানে জেনারেলি কি হয় যে মানুষ সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখে। আবার অনেকের মাথায় কিন্তু এই ভাবনাটাও চলছে যে আচ্ছা ব্যাংক থেকে যদি টাকা তোলার জায়গাটা যদি একটা লিমিটেড করে দেয়, হ্যাঁ, দেশের আপদকালীন সময়ে হ্যাঁ, হ্যাঁ, যদি লিমিটেড করে দেয় যে আপনি প্রতিদিন 5,000 টাকার বেশি তুলতে পারবেন না, তো তাহলে সেভিংস কোন দিকে করব? তো দেশের পরিস্থিতির নিরিখে সেভিংস ওনার কোন দিকে করা উচিত, সেই জায়গাটা তুমি একটু রাখো ছোট্ট আমরা করে। কিছুদিন আগে আমি নিজে এপিসোডে বলেছিলাম যে একটা পৃথিবীময় কিছু কিছু সমস্যা তৈরি হবে, কিন্তু ভারতবর্ষ যথারীতি তার পরাক্রমতা বজায় রাখবে, আমি বলেছিলাম। কিন্তু তো আপাত দৃষ্টিতে আজকেও দাঁড়িয়ে দেখছি সেই পরাক্রমতা আছে। হঠাৎ করে এগুলো খুব একটা যে চেঞ্জ ফেঞ্জ হবে তুমি যেগুলো বললে আটকে দেবে, ওগুলো আমি দেখছি না। তথাপি যদি সঞ্চয়ের জায়গায় যাই, আমাদের অনেকটা পিছনে ফিরে যেতে হবে। আমরা বলেছিলাম গোল্ড, সিলভার ইত্যাদির জায়গায় হ্যাঁ, সঞ্চয় করুন। এপিসোডটা সম্ভবত ইয়ারলি কোনো একটা এপিসোডে একেবারে শুরুর দিকে আমরা জানুয়ারিতে মানে বলেছিলাম না, হ্যাঁ, হ্যাঁ, জানুয়ারিতে এসেছিল আমাদের বলেছিলাম episode, হ্যাঁ। যে আপনি সোনা, রূপা, তামা এই জায়গায় যদি ইনভেস্ট করেন খুব ভালো প্রফিটের জায়গা পাবেন। অ্যাকচুয়ালি আমরা যে সময় জানুয়ারিতে বলেছিলাম ওই সময়কালে একটা মোটামুটি হিসেব নিকেশ করে বলেছিলাম। এখন গিয়ে দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু এটা হচ্ছে আরো এইটা জুনের 2 তারিখের পর দেখো সোনা রূপাটা আরও কিঞ্চিত দাম বাড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা বেশ, তাহলে সঞ্চয়টা তোমার উত্তর কি হলো? সঞ্চয়টা এই সেক্টরে করা ভালো হবে বা ভালো হবে। কিন্তু এখানে বিধিবদ্ধ সতর্কীকরণের মতো একটা কথা বলতেই হবে। আপনার জন্ম ছক, আপনার ডেট অফ বার্থ, আপনার হাত কি বলছে না বলছে সেটা এক্ষেত্রে ম্যান্ডেটরি, মানে বিচার করে নেওয়া ম্যান্ডেটরি। কেমন? কেননা আপনার জন্মছকে কিন্তু সেই নির্দেশগুলো আছে যে আপনি কোন কোন ভাবে পথ হাঁটবেন, কোথায় সঞ্চয় করবেন, কার সাথে বন্ধুত্ব রাখবেন, কেমন মানুষ আপনার সামনে বন্ধুত্বের মুখোশ পরে আসছে অথচ সে আপনার বন্ধু নয়, এই জায়গাগুলো কিন্তু জন্ম ছকে আছে। যেমন আমরা গোচরকে বলছি, অর্থাৎ বর্তমান সময়কে ধরে নিয়ে আমরা আলোচনা করছি, আপনার সাথে ফলাফল মিলছে, ঠিক তেমনিভাবে আপনার ডেট অফ বার্থ, আপনার হাত সব সংকেত দিয়ে রেখেছে। আমি পরবর্তী একটা জায়গায় যাই। একাদশে রাহু, একাদশে মঙ্গল, একাদশে বুধ বসে আছে। একাদশ ঘর ভালো ঘর, একদম উপার্জনের জায়গা, লাভস্থল। হ্যাঁ, তো লাভের যে জায়গায় রাহু আছে, আমার চিন্তা ওনাকে নিয়ে। বলো ঠিক কি কি ফলাফল
শুভ আর অশুভ, কেন রাহু আসে বলে আমি অশুভ শব্দটা আমাকে ব্যবহার করতে হচ্ছে, সেই জায়গাটা একটু রাখো। এখানে দেখা যাচ্ছে রাহু একাদশে, একাদশে রাহু কিন্তু ভালো ফল দেন, পরিষ্কার, আচ্ছা একটা আলাদা উদ্যম উপার্জনের জন্য তৈরি হবে। আচ্ছা রাহু যেটা করেন, বড় বড় কোম্পানিতে যারা কাজ করছেন না, কোম্পানির সাথে যুক্ত, তিনি কোম্পানিতে কর্মী হতে পারেন বা কোম্পানির কোনো তিনি মালিক পক্ষও হতে পারেন। কোম্পানি মানে আমি বিরাট না বলেও ছোটও বলতে পারি, নিজে বাড়িতে কিছু এমন একটা প্রোডাক্ট করছেন যেটা রাহু সমন্বিত, রাহুর সাথে সম্পৃক্ত, সেই জায়গাগুলো থেকে বিরাট প্রফিট আসার কথা আচ্ছা এই সময়কালের মধ্যে। বেশ। আবার হঠাৎ হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি এই রাহু ঘটাবে। কোন দিক থেকে হঠাৎ হঠাৎ পাবে? হঠাৎ পাওয়াটা যেখান থেকেই হয়, যেরকম আমাকে সাথে সাথে অন্য, শুধু রাহু দেখলে তো হবে না, অন্য ক্ষেত্রগুলোকে বললাম, যেরকম হঠাৎ অর্থপ্রাপ্তি। তোমাকে বলি ভাই, কিছুদিন আগে যে সোনা কিনেছিল, কিছুদিন পরে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তো, হ্যাঁ, কিন্তু অন্য ক্ষেত্র কি বলছে যে বর্তমান আবহ অনুসারে আমাকে ওই যে বিভিন্ন যে সংস্থায় টাকা রাখলে বাড়ে কমে বাড়ে কমে, আচ্ছা, মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড ক্ষেত্রটা এই মুহূর্তে খুব একটা ভালো দেখছে না। তাইলে হঠাৎ আর কার কোন জায়গায় বাড়তে পারে না, গোল্ডের দামটা বাড়ার সম্ভাবনা, গ্রহচক্রও বলছে, আমরাও বলেছি আগে, কথাটা বুঝলে। এই হঠাৎ প্রাপ্তি, এখানে আরেকটা জিনিস আছে, হয়তো কিছু রাহু সমন্বিত ব্যবসা, সেখান থেকে একটা বড় প্রফিট, বিভিন্ন রকম মেটেরিয়ালসের ব্যবসা ট্যাবসা, ওইগুলো থেকে একটা হঠাৎ পাওয়া। আচ্ছা, বড় কোনো অর্ডার উনি পেলেন বা হ্যাঁ, এই ধরনের কিছু অর্ডার বলছো? পেলেন। আবার দেখা যাচ্ছে কিছু টাকা পয়সা কোথাও দেওয়া আছে, রাহু এমন তিনি হঠাৎ করে কিছু না, সেই টাকাটা যেন কিঞ্চিত হলেও তার মধ্যে বৃদ্ধি ঘটিয়ে দিল, বৃদ্ধি ঘটালো বা ফেরত আসার আচ্ছা সম্ভাবনা তৈরি করে। মানে অনেকে ঋণ টিন লোকে চেয়েছিল, তাকে দিয়েছে, হ্যাঁ, ফেরত পাচ্ছিল না, সেই হ্যাঁ, জায়গাটাও পাওয়ার জায়গাটা তৈরি হয়ে যাবে। হয়তো তিনি আশা ছেড়েই দিয়েছিলেন, হ্যাঁ, পাওয়া যাবে না, কিন্তু সে এসে বললো যে আচ্ছা আপনি নিন, হ্যাঁ, আমার এতদিন পরে দেরি হলো, হ্যাঁ দেরি হলো, আপনি যেটুকু পারছি দাদা পুরোটা পারছি না, এটা আপাতত রাখুন, পরের বারে দেখছি, হতেই পারে। বেশ বেশ। এই জায়গায় আর কি ঘটতে পারে? খারাপের জায়গায় যাই এবারে, বলছিলে অশুভ দিক, অশুভ দিক, রেস জুয়া, এখান থেকে উপার্জনের জন্য মনোনিবেশ করিয়ে দেবে, এটা কিন্তু ভালো ক্ষেত্র নয়। মনোনিবেশ করিয়ে দেবে, হ্যাঁ, মানে টানবে। কে টানবে ওটা? ওই রাহু টানছে তো। আচ্ছা, রাহু দিকে মানে নিয়ে চলে যাবে যে উপার্জন হঠাৎ করে কিছু পেতে হবে, এই মানসিকতাটা যে তৈরি করবে। এবারে দেখো, তোমার গ্রহ মানে জন্ম কুণ্ডলিতে কোথায় তো কি আছে আমি জানি না, এবারে কি হচ্ছে সেদিকে নিয়ে যাবে, যে পয়সা, কিছু পয়সার দরকার, আচ্ছা আমি পরপর এই সময়টা লটারি কাটলে মনে হয় লেগে যাবে, এই প্রবণতা, মানে গোচর বলছে ওইদিকে মনটা নিয়ে যাবে। আচ্ছা, কিন্তু বাস্তব কুণ্ডলী কি বলছে সেটা তো দেখার দরকার আছে, কথাটা বুঝবে। আচ্ছা, রাহু শতভিসাতে কেমন ফল দেয় দাদা? রাহু নিজস্ব নক্ষত্র, এটা প্রচন্ড শক্তিশালী, কিন্তু কথাটা হচ্ছে শতভিসাতে কেমন ফল দেয় দিলে এটাকে মেলানো কষ্ট। কেন বলছি, এই শতভিসা নক্ষত্রটি তোমার কোন ঘরে আছে? এখন তো আমার গোচরে একাদশে আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, মানে আমার জন্মছকে কোন ঘরে আছে? হ্যাঁ, এখন বলবো তো আমার তো উপার্জনে শতভিসা নক্ষত্র একদম নিজস্ব নক্ষত্র পেয়েছে, একদম ঢালাও হঠাৎ প্রাপ্তি, অমুক তসুক, আপনি যেখানেই হাত দেবেন রাহু আপনাকে ফাটকা এনে দেবে। কেউ স্টক মার্কেটিং করছে, সেখান থেকে প্রফিট পেয়ে যাবে, আমি তো বলেই যাব, কারণ আমি তো গোচরে ওটাই দেখছি। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা তো লুকিয়ে আছে আপনার কুণ্ডলিতে। বেশ বেশ, সেটা ওনারাও বুঝে গেছেন। যাদের জীবন সম্পর্কে জানার আগ্রহ হবে, সব থেকে সহজ কতকগুলো পথ আছে। জ্যোতিষবিদ্যা, আপনি কোনো জ্যোতিষীর সাথে যোগাযোগ করুন, তাকে ডেট অফ বার্থ দিন, বা ডেট অফ বার্থ আপনার নেই, আপনি হাতের ছবি তুলে পাঠিয়ে দিন, তিনি হাত দেখে আপনার ডেট অফ বার্থের মিলিয়ে, যদি ডেট অফ বার্থ থাকে তো তিনি আপনার জীবন সম্পর্কে তিনি কিন্তু বলে দেবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জায়গা ধরিয়ে রাখি, একজন ভালো জ্যোতিষী আপনি বুঝবেন কি করে? ভালো বলতে কি না, আপনাকে তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তিনি সঠিক বলছেন, আপনি টের পাচ্ছেন। আপনি তো ভবিষ্যৎ দেখেননি, ভবিষ্যৎ ঘটেওনি, কিন্তু অতীত আপনার জীবনের, সেটা তো আপনার কাছে সব থেকে বড় প্রমাণ, তাই না? তো অতীতের আভাস যে আপনাকে দিতে পারে আপনার জীবনের ফেলে আসা সময়টাকে, এবং আপনার সাথে সেটা মিলছে, তার মানে তিনি আপনার জন্ম তারিখটাকে একটু খুঁটিয়ে দেখেছেন। সে যেই জ্যোতিষী হোক না কেন, তিনি আপনার জন্মছকটাকে খুঁটিয়ে দেখেছেন, তিনি আপনার হাতটাকে ভালোভাবে দেখতে পেরেছেন,
সেই কারণেই আপনার জীবনের সাথে মেলাতে পাচ্ছেন। সেই জ্যোতিষী যে পরামর্শ দেবে আপনি অবশ্যই সেই পরামর্শ আগামীর জন্য আপনি গ্রহণ করতে পারেন। আমি একেবারে দ্বাদশের জায়গায় চলে যাই, দিয়ে ক্লোজিংয়ে যাব। শনি এবং রবি একত্রে বসে আছে। শনি রবির 20 যোগের উপর এপিসোড আছে, আলাদা সব এপিসোড করা আছে 20 যোগের। শনি রবির এই যে 20 যোগ দ্বাদশ ঘরের জায়গা থেকে কোন কোন দিকে ওনাকে সাবধান হতে বলছে, কোন কোন দিকে ওনাকে সতর্ক থাকতে বলছে শনি এবং রবি। প্রথমত প্রতিষ্ঠার দিকটাকে আটকে দেবে কিছুদিনের জন্য, কেবলমাত্র বাইরে দূরে বলছিলাম প্রথমে, সেই জায়গাটা খোলা রেখে বাকিটা আটকাবে। এক, বেশ। আইনি লিটিগেশনে জড়িয়ে দেবে, সরকারি পক্ষ থেকে আইনি লিটিগেশনটা এসে যেতে পারে। আচ্ছা, দ্বিতীয় নম্বর গেল। 3 নম্বর, রোগ ব্যাধি হুম কিছু আসতে পারে। হুম বিশেষ করে তোমাকে বলি ভাই, আগুন জাতীয় জায়গা থেকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, আগুন মানে ইলেকট্রিক, বর্তমান সময়কালে ইলেকট্রিকও আছে বা এমনি আগুনও আছে। অমনি আগুনও আছে। এখান থেকে সাবধান হওয়া একান্ত উচিত। এবং আপনার অহংকার ব্যাপারটাকে একটু সমীহভাবে একটু সামলে চলতে হবে, সোজা কথা। তোমাকে একটু আরো স্মরণ করিয়ে দিই ভাই, 15 তারিখ পর্যন্ত না জোড়া বীজ যোগ দেখতে পাচ্ছি। আচ্ছা, শনি এবং রবি একটা 20 যোগ, শনি মঙ্গলে একটা বীজ যোগ। আচ্ছা, তবে এটা অনেক ক্ষেত্রে শঠে ষাট্ঠং সমাচরেত মানে বলা বুঝলাম না। হয়। এই বীজ যোগটা কিরকম হয় জানো তো? ঠিক আমি যে রবি শনির বীজ যোগের মতো নয়। এখানে বীজ যোগটা হবে, যে ভদ্রলোক উনার সাথে কোনো কারণে যেরকম ব্যবহার করবেন, উনি আমার জাতক সেই প্রত্যুত্তর দেওয়ার সুবাদে একটা দ্বন্দ্ব তৈরি হবে। আচ্ছা, মানে ওনাকে কেউ ইট মারলো উনিও তাকে ইট মারছেন, হ্যাঁ। ওনাকে কেউ ফুল দিল উনিও তাকে ফুল দিচ্ছেন। হ্যাঁ, মানে শঠে ষাট্ট যেরকম ব্যবহার যা করবে দেবে তুমি তাই পাবে, সোজা তাই কথা। পাবে। এইরকম একটা পরিবেশ তৈরি হবে। বিশেষ করে শনি মঙ্গল বীজ যোগটা এরকম আচরণটা পাওয়া যায়। আর শনি রবির সম্পর্কে পিতা পুত্রের দ্বন্দ্বের মতো বাকি এপিসোড করা আছে, ওটা দেখে করা নেবেন। আছে। কারণ শনি রবিতে একটু পিতা পুত্রের মধ্যে সমস্যা আছে। এখানে যেহেতু রবি চলে যাচ্ছেন না দ্বাদশে, একটু বাবার শরীরটা নিয়ে চিন্তায় তো সেটা একটা আসতে ব্যাপার হবে, আছে, হ্যাঁ। ভাবতে হবে, দেখতে হবে। আর একটা জিনিস বলবো, যেটা আইনি লিটিগেশনটা থেকে না একদম আমি বলবো দূরে থাকুন, রোগ ব্যাধি থেকে সামলে থাকুন। কারণ আমি একটু ব্যাকরণ বলি ভাই এই কারণটায়, নাহলে না, বুঝতে পারবেন না। অবশ্যই, 4-5টে গ্রহ বসে গেছে তো, অবশ্যই অবশ্যই, বুধ ষষ্ঠপতি, একদম তাই। রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদির ব্যাপার আছে। আবার দেখো বুধ তৃতীয়পতি, তৃতীয় পতি, যোগাযোগ ভ্রাতা পরাক্রমতা। আমাদের জায়গা বলছে, জ্যোতিষ বলছে, তৃতীয় ষষ্ঠের অধিপতি যখন দ্বাদশে চলে যায় বিপরীত রাজযোগ তৈরি করে। তাহলে তো ভালো, খুব সুন্দর ব্যাপার না? তাহলে রাজযোগ অবশ্যই ভালো ফল দেবে। কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গাটায় বুধ গেলে বুধ নিচস্থ হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, যার জন্য এতটা সুফল আমি বলতে পারছি না। বোঝা গেল? 11 তারিখের পর থেকে। তাইলে 11 তারিখের পর অনেক কিছু ভালো আমার জাতক জাতিকার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু একটু সামলে তাইলে কিন্তু ভালো ফলটা পাবেন। কারণ যেহেতু বুধ নিচস্থ হচ্ছে, তাইলে আমাকে একটু ভেবে এগানো উচিত, কোনটা করলে আমার লাভ হবে, কোনটা করলে ক্ষতি হবে। তাইলে ক্ষতির দিকটায় আমি পা বাড়াবো না, কারণ বুধ বলছে এটা। বুধ তোমাকে দেখো, গ্রহগোল তো বলে আগাম সজাগ করে দেয়। একদম তাই। সেই কারণেই তো জ্যোতিষের এই আলোচনা, এবং যারা জ্যোতিষের পরামর্শ নিয়ে তাদের জীবনটাকে পরিচালনা করেন, তারা সেই কারণে স্মুথলি তাদের জীবনে এগোতে পারেন। বাকি সবার জীবনে কম বেশি ওঠা আর পড়া আছে, কেননা আমরা প্রত্যেকে প্রারব্ধ নিয়ে এসছি এই পৃথিবীতে, মানে পূর্ব জন্মের সঞ্চিত কিছু মিষ্টি আর কিছু উচ্ছে, তো সেই জায়গাটা তো থাকবেই, তাই ওঠা পড়াটা থাকবে। আজকের এপিসোডে আমি এখানেই বিরাম দিচ্ছি। তবে তার আগে আপনারা মা নর্মদার মাহাত্ম্য কথা যে পিডিএফ বই, সেটা আপনারা সংগ্রহ করছেন, আমার খুব ভালো লাগছে। আপনাদের কাছাকাছি দশকর্মার যে দোকান, মানে যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, সে ভারত হোক আর বাংলাদেশ হোক, যাই হোক, সেখানকার ঠিকানা ফোন নাম্বার আপনারা আমাকে দিচ্ছেন। মা নর্মদার ছবি আমি সেখানে আপনার হাত ধরেই পাঠাতে পারছি, এটা করছি আমি ব্যাকএন্ডে।
এবং সাথে সাথে আমি ভিডিওতে বেশ কিছু লিঙ্ক দিয়ে রেখেছি, অ্যাফিলিয়েট লিঙ্ক, যেখানে এই ধরনের আপনার ডিজিটাল জব মানে কাউন্ট করা যায় আর কি, জব কাউন্টার। হ্যাঁ, তো সেই রকম সেগুলো আপনারা অনেকে পারচেজ করছেন আমি দেখছি। যারা অনলাইনে করতে পারছে না, যাদের মনে হচ্ছে না ঠিক আছে প্রদীপবাবু আপনিই পাঠিয়ে দিন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, এর জন্য যা সামান্য টাকা পয়সা যা লাগবে সেটা তো অবশ্যই দিতে হবে। যাই হোক, আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো, আপনার জীবনকে কতখানি আমরা ছুঁয়ে আলোচনা করতে পারলাম, এই মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। চাই চ্যানেল সাবস্ক্রাইব করুন বা না করুন, আমার সেটাতে কোনো রকম আপত্তি বা আবেদনও থাকছে না। বরং আমি জানতে চাইছি, গোবিন্দদাও জানতে চাইছে, এই আলোচনা আপনার জীবনের কতখানি কাছাকাছি পৌঁছতে পারছে। তবেই তো এই আলোচনা সার্থক হবে, নইলে বেকার। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হর। নর্মদে হর।